জ্ঞানের সোপানে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছি। যারা ডাব্লিউবিপি, কেপি এবং অন্যান্য কম্বাইন্ডের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই ক্লাসটি অতি গুরুত্বপূর্ণ। আর সময় হাতে খুবই কম, তাই সময় নষ্ট না করে তোমরা পড়াশোনায় মন দাও। তাহলে চলো দেখে নিই আজকের প্রশ্নগুলি। দেখো কি বলেছে। আজকের প্রথম প্রশ্ন, কোন মুঘল রাজা সতীদাহ প্রথা বন্ধ করার চেষ্টা করেছিলেন? কোন মুঘল রাজা বা মুঘল সম্রাট সতীদাহ প্রথা বন্ধ করার চেষ্টা করেছিলেন? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, আকবর। এই মুঘল সাম্রাজ্য সম্পর্কে একটু ছোট্ট করে আলোচনা করছি। মুঘল সাম্রাজ্যটা ছিল দুটি মহান বংশের মিলন, দুটি মহান বংশের মিলন। মায়ের দিক থেকে চেঙ্গিস খানের বংশধর, আর বাবার দিক থেকে ছিল মঙ্গল শাসকের বংশধর, তৈমুরলঙের মঙ্গল শাসকের বংশধর। মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন কে? বাবর। বাবর মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন। তার শাসন কাল ছিল 1526 থেকে 1530 খ্রিস্টাব্দ। এই বাবরের সময়ে প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল। পানিপথের যুদ্ধ হয় 1526 খ্রিস্টাব্দে। আর কার সাথে? বাবর ও ইব্রাহিম লোধির সাথে। ইব্রাহিম লোধির সাথে এই যুদ্ধে বাবর জয়ী হয়েছিল আর ইব্রাহিম লোধি পরাজিত হয়েছিল। বাবরের আত্মজীবনী ছিল তুজুকি বাবরি। তুজুকি বাবরি। বাবর নিজেই লিখেছিলেন তুর্কি ভাষায়। তুর্কি ভাষায় এই তুজুকি বাবরি আত্মজীবনী তিনি লিখেছিলেন। এছাড়া বাবরের সময়ে আরো কয়েকটি যুদ্ধ হয়েছিল। খানুয়ার যুদ্ধ। খানুয়ার যুদ্ধ কত সালে হয়েছিল? 1527 খ্রিস্টাব্দে। বাবর ও রানা সংগ্রামের মধ্যে এই খানুয়ার যুদ্ধের পরে বাবর গাজী উপাধি ধারণ করেছিল। গাজী উপাধি নিয়েছিল। বাবর দুটো মসজিদ তৈরি করেছিলেন। মসজিদ দুটো হলো পানিপথে কাবুলিবাগ মসজিদ, আর রোহিলা খন্ডে সম্বলে মসজিদ। সম্বলে মসজিদ। বাবরের পর শাসক হয়েছিল তার পুত্র হুমায়ুন। হুমায়ুনের শাসনকাল হচ্ছে 1530 থেকে 1556। 1530 থেকে 1556। এই 1530 থেকে 1556 আবার তিন ভাগে হয়েছিল। 1530 থেকে 1540 খ্রিস্টাব্দ প্রথম শাসন হয়েছিল। 1540 থেকে 1555 শেরশাহ শাসন করেছিল হুমায়ুনকে পরাজিত করে।
আবার 1555 থেকে 1556 সাল হুমায়ুন শাসন করেছিল। 3 ভাগে বিভক্ত হয়েছিল হুমায়ুনের শাসন কাল। এই হুমায়ুনের শাসনকালে দুটো গুরুত্বপূর্ণ যুদ্ধ হয়েছিল। চৌসার যুদ্ধ 1539 সালে আর কনৌজের যুদ্ধ 1540 সালে। দুটোই হয়েছিল শেরশাহের সাথে। হুমায়ুনের সময়ে হুমায়ুনের আত্মজীবনী লিখেছিল তার বোন গুলবদন বেগম। লিখেছিলেন হুমায়ুন নামা। হুমায়ুনের পর মুঘল সাম্রাজ্যের সম্রাট হয়েছিলেন আকবর। আকবরের সময়কাল হচ্ছে 1556 থেকে 1605। 1556 থেকে 1605 খ্রিস্টাব্দ। আকবরের সময়কালে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল। আকবরের সময়কালে দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয় 1556 খ্রিস্টাব্দে। কার কার মধ্যে হয়েছিল? আদিল শাহের সেনাপতি বাবরের সেনাপতি আদিল শাহের সাথে হিমুর। আদিল শাহ ও হিমুর সাথে। আকবর 1542 সালে অমরকোটে জন্মগ্রহণ করেন। অমরকোটে জন্মগ্রহণ করেছিলেন। 1556 সালে দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয় আকবরের সেনাপতি আদিল শাহ ও হিমুর সাথে। আকবর জিজিয়া কর বাতিল করেছিলেন। জিজিয়া কর বাতিল করেন। আকবর একটি ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন যার নাম ছিল দ্বীন-ই-ইলাহি। আকবরের আত্মজীবনী আইন-ই-আকবরী লিখেছিলেন কে? আবুল ফজল। এবং তিনি মারা গেছিলেন 1605 খ্রিস্টাব্দে আমাশয় আক্রান্ত হয়ে। আকবরের পরে মুঘল সাম্রাজ্যের শাসক হয়েছিলেন জাহাঙ্গীর। তার পুত্র জাহাঙ্গীর, যার ডাক নাম ছিল সেলিম। সেলিম ছিল ডাক নাম। জাহাঙ্গীর শিখদের পঞ্চম গুরু অর্জুন দেবকে হত্যা করেছিলেন। হত্যা করেন। জাহাঙ্গীরের সময়কালকে চিত্রকলার স্বর্ণযুগ বলা হতো।
চিত্রকলার স্বর্ণযুগ বলা হয়। জাহাঙ্গীরের পর মুঘল সাম্রাজ্যের সম্রাট হন শাহজাহান, তার পুত্র শাহজাহান। শাহজাহানের সময়কাল হচ্ছে 1627 থেকে 1658। শাহজাহানের সময়কালকে বলা হয় স্থাপত্যের স্বর্ণযুগ। স্থাপত্যের স্বর্ণযুগ। তিনি তার ধর্মপত্নী মমতাজের মৃত্যুর পর তার স্মৃতি রক্ষার্থে তাজমহল নির্মাণ করেছিলেন। তাজমহল নির্মাণ করেন। শাহজাহানের পর মুঘলদের শাসক হয়েছিলেন ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব একজন দক্ষ বীণাবাদক ছিলেন। তিনি একজন সুন্নি মুসলমান ছিলেন। তিনি হিন্দু ধর্মের কঠোর বিরোধী ছিলেন এবং ঔরঙ্গজেব শিখদের নবম গুরু তেগ বাহাদুরকে হত্যা করেছিলেন। শিখদের নবম গুরু তেগ বাহাদুরকে হত্যা করেন। আর ঔরঙ্গজেবের উপাধি নিয়েছিল আলমগীর। উপাধি ছিল আলমগীর। মুঘল সাম্রাজ্যের শেষ শাসক ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ। তাহলে মুঘল সাম্রাজ্যের পরের প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার নিম্নলিখিত কোন স্থানে বন্দর খুঁজে পাওয়া গিয়েছিল? সিন্ধু সভ্যতার নিম্নের কোন স্থানে বন্দর খুঁজে পাওয়া গেছে? তাহলে সঠিক উত্তর হচ্ছে এই লোথালে সিন্ধু সভ্যতার বন্দর খুঁজে পাওয়া গিয়েছিল। এই লোথালটা কোথায় অবস্থিত ছিল? বর্তমানে তথা সেই সময়ে গুজরাটে অবস্থিত রয়েছে। কোন নদীর তীরে? ভোগওয়া নদীর তীরে অবস্থিত ছিল। ভোগওয়া নদীর তীরে। এটা একটা সিন্ধু সভ্যতার সমুদ্র বন্দর ছিল সিন্ধু সভ্যতার, এবং এখানে কৃত্রিম ইটের তৈরি বন্দর ছিল। কৃত্রিম ইটের তৈরি বন্দর ছিল। এছাড়া এখানে চালের নিদর্শন পাওয়া গেছে। পাওয়া যায়। আরো দেখে নাও চানহু দারো। এই চানহু দারোটা আবিষ্কার করেছিল N.G. মজুমদার।
বর্তমানে পাকিস্তানে অবস্থিত, বর্তমানে পাকিস্তানে অবস্থিত। সিন্ধু নদীর তীরে ছিল, সিন্ধু নদীর তীরে। একমাত্র স্থান যেখানে কোনো দুর্গের নিদর্শন পাওয়া যায়নি, যেখানে কোনো দুর্গের নিদর্শন পাওয়া যায়নি। এই প্রশ্নটা প্রচুর আছে যে সিন্ধু সভ্যতার কোন স্থানে কোনো দুর্গের নিদর্শন পাওয়া যায়নি, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে তখন চানহু দারো। কালীবঙ্গান, বর্তমানে কালীবঙ্গান রাজস্থানের হনুমান গড়ের ঘাঘর নদীর তীরে অবস্থিত। রাজস্থানের হনুমানগড়ের ঘাঘর নদীর তীরে। এসে দেখো বনওয়ালি, বনওয়ালিটা আবিষ্কার করেছিল কে? আর.এস. বিস্ট। বর্তমানে হিসার জেলার ঘাগরা নদীর তীরে, ঘাগরা নদীর তীরে অবস্থিত। এবং এখানে নিদর্শন পাওয়া গেছে ঘোড়ার অস্থির, ঘোড়ার অস্থির অস্থির নিদর্শন পাওয়া গেছে। পরের প্রশ্ন, নিম্নলিখিত মৌর্য শাসকদের মধ্যে কে দাক্ষিণাত্য জয় করেছিলেন? নিচের মৌর্য শাসকদের মধ্যে কে দাক্ষিণাত্য জয় করেছিলেন? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, বিন্দুসার। বিন্দুসার প্রথম মৌর্য শাসকদের মধ্যে দাক্ষিণাত্য জয় করেছিল। মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? এই চন্দ্রগুপ্ত মৌর্য কে। চন্দ্রগুপ্ত মৌর্য নন্দ বংশের শেষ রাজা ধননন্দকে পরাজিত করে মৌর্য বংশের প্রতিষ্ঠা করেছিলেন। চন্দ্রগুপ্ত মৌর্যকে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা বলা হয়। আর চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র ছিল বিন্দুসার। চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র ছিল বিন্দুসার। বিন্দুসার আজীবক ধর্মের প্রতি খুবই অনুরাগী ছিলেন। আজীবক ধর্মের প্রতি খুবই অনুরাগী ছিলেন। তিনি অমিত্রাঘাত উপাধি নির্ধারণ করেছিলেন। অমিত্রাঘাত উপাধি নিয়েছিলেন। বিন্দুসারের পর মৌর্য সাম্রাজ্যের শাসক হয়েছিলেন তার পুত্র অশোক। অশোককে অনেক সময় চণ্ডাশোকও বলা হয়। এছাড়াও অশোকের অন্যান্য উপাধি ছিল প্রিয়, সবচেয়ে প্রিয়দর্শী উপাধি নিয়েছিলেন। অশোক যে শিলালিপিগুলি তৈরি করেছিল, প্রতিষ্ঠা করেছিল, সেই শিলালিপিগুলিতে তিনি ব্রাহ্মী ও খরষ্টি ভাষা ব্যবহার করেছিলেন। খরষ্টি ভাষা ব্যবহার করেন। অশোকের সময়েই বৌদ্ধ ধর্মের তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল। কুনালা, এই কুনালা ছিল অশোক ও তার পত্নী
ও তার পত্নী পদ্মাবতীর পুত্র। কুনালা তক্ষশিলার ভাইসরয় ছিলেন। তক্ষশিলার ভাইসরয় ছিলেন, ভাইসরয় হিসাবে নিযুক্ত হয়েছিলেন অশোকের শাসনকালে। তাহলে মৌর্য শাসকদের মধ্যে কে দাক্ষিণাত্য জয় করেছিলেন? বিন্দুসার মৌর্য শাসকদের মধ্যে দাক্ষিণাত্য জয় করেছিলেন। পরের প্রশ্ন, জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর কে ছিলেন? 23তম তীর্থঙ্কর কে ছিলেন? তাহলে সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, পার্শ্বনাথ। জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর ছিলেন পার্শ্বনাথ। আর প্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভনাথ বা ঋষভদেবও বলা হয়, একে আদিনাথও বলা হয়। ঋষভনাথ, একে আদিনাথও বলা হয়, আদিনাথও বলা হয়। অজিতনাথ ছিল জৈন ধর্মের দ্বিতীয় তীর্থঙ্কর। আর মহাবীর ছিলেন 24তম তীর্থঙ্কর। জৈন ধর্মের প্রথম তীর্থঙ্করের প্রতীক কি ছিল? প্রতীক ছিল ষাঁড়। পার্শ্বনাথের প্রতীক ছিল সর্প। এই প্রশ্নগুলো আছে যে জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথের প্রতীক কি ছিল? তাহলে সর্প বা সাপ ছিল পার্শ্বনাথের প্রতীক। অজিতনাথ দ্বিতীয়তম তীর্থঙ্করের প্রতীক ছিল হাতি। আর 24তম তথা শেষতম তীর্থঙ্কর মহাবীরের প্রতীক ছিল সিংহ। এগুলো মনে রাখবে, পারলে নোট ডাউন করে নেবে। পরের প্রশ্ন, অশোকের রাজত্বকালে একটি বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অশোকের সময়কালে বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কোথায়? তাহলে সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, পাটলিপুত্র। মোট 4টি বৌদ্ধ সম্মেলন হয়েছিল। 4টি সম্মেলন হয়েছিল, দেখে নাও। এই 4টি নোট ডাউন করে রাখো তোমরা, বা ভিডিওটি ভালো করে দেখো কোথায় কোথায় হয়েছিল, পুরোটাই আমি বলে দিচ্ছি। দেখো, সম্মেলন পার্ট করে ভাগ করে, সম্মেলন, বছর, স্থান, কোন সম্রাটের আমলে হয়েছিল, কোথায়, শাসক কে ছিল, অধ্যক্ষ কে ছিল, আর এর বিশেষতা কে ছিল, বিশেষত্বটা কি ছিল, বিশেষত্বটা কি ছিল, বিশেষতা কি ছিল এর। প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছিল 483 খ্রিস্টপূর্বাব্দে। রাজগৃহে হয়েছিল, রাজগৃহ। সম্রাট ছিল অজাতশত্রু এবং অধ্যক্ষ ছিল মহাকশ্যপ। এর বিশেষতা ছিল এই প্রথম বৌদ্ধ সম্মেলনে বৌদ্ধ ধর্মের যে 3টা পিটক ছিল, সূত্র পিটক, বিনয় পিটক, অভিধম্ম পিটক, এই প্রথম বৌদ্ধ সম্মেলনে সূত্র পিটক ও বিনয় পিটক বিভাজন হয়। তবে দেখো, দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন, দ্বিতীয় হয়েছিল 383 খ্রিস্টপূর্বাব্দে। কোথায় হয়েছিল? এটা হয়েছিল বৈশালীতে হয়েছিল। সম্রাট, সেই সময় সম্রাট ছিল কালাচক। অধ্যক্ষ হয়েছিল সাবাকামি। এর বিশেষত্ব ছিল
সরি এখানে একটু দেখো, প্রথম বৌদ্ধ সম্মেলনে সূত্র পিটক ও বিনয় পিটক রচনা করা হয়, আর দ্বিতীয় বৌদ্ধ সম্মেলনে বৌদ্ধ ধর্মের বিভাজন হয়, এই সময় বিভাজন হয়। মহাসাঙ্গিক ও স্থবিরের হিসাবে, মহাসাঙ্গিক আর স্থবির হিসাবে বিভাজন হয় দ্বিতীয় বৌদ্ধ সম্মেলনে। তারপরে দেখো তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয় 250 খ্রিস্টপূর্বাব্দে। এটা হয়েছিল পাটলিপুত্রে। তার সময়, সেই সময় সম্রাট ছিল অশোক। অধ্যক্ষ হয়েছিল মোগলি পুত্র তিস্য, মোগলি পুত্র তিস্য। এই সময় অভিধম্ম পিটক সংকলন করা হয় বা লিখা হয়, অভিধম্ম পিটক সংকলন করা হয়। আর শেষ বৌদ্ধ সম্মেলন অর্থাৎ চতুর্থ বৌদ্ধ সম্মেলন হয় 78 খ্রিস্টপূর্বাব্দে। 78 খ্রিস্টাব্দে। এটা হয়েছিল কুণ্ডল বন, কাশ্মীরের কুণ্ডল বন মানে কাশ্মীরে অবস্থিত। সম্রাট ছিল কনিষ্ক। এই সময় অধ্যক্ষ হয়েছিল বসুমিত্র, আর উপাধ্যক্ষ হয়েছিল অশ্বঘোষ। এই সময়ে বৌদ্ধ ধর্ম দুই ভাগে বিভক্ত হয়েছিল, হিনজান ও মহাযান রূপে। তাহলে এই ছিল 4টি বৌদ্ধ সম্মেলন, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তাহলে অশোকের সময়কালে বৌদ্ধ সম্মেলন হয়েছিল পাটলিপুত্রে। পরের প্রশ্ন, বুদ্ধ সম্পর্কিত অনুষ্ঠানের সাথে যুক্ত প্রতীকগুলির মধ্যে স্তূপ কিসের প্রতীক? বুদ্ধের সাথে সম্পর্কিত বা বৌদ্ধ ধর্মের অনুষ্ঠানের সাথে সম্পর্কিত নিম্নের স্তূপ কিসের প্রতীক ছিল? তাহলে সঠিক উত্তর হচ্ছে, প্রথমে 4টা দেখে নাও। দেখো, ঘটনা আর প্রতীক। জন্ম, বৌদ্ধ ধর্মের জন্ম ছিল কিসের প্রতীক? জন্মের প্রতীক ছিল পদ্ম অর্থাৎ পদ্ম ফুল। তারপরে হয়ে গেল মহাপ্রস্থান অর্থাৎ মহাবিনিষ্ক্রমণ, মহাবিনিষ্ক্রমণ এর প্রতীক ছিল ঘোড়া, মানে গৃহত্যাগটাকে বলা হয় মহাপ্রস্থান। তারপরে প্রথম ধর্ম উপদেশ অর্থাৎ ধর্মচক্র পরিবর্তন, প্রথম ধর্ম উপদেশ অর্থাৎ ধর্মচক্র পরিবর্তন। এর প্রতীক ছিল চাকা, আর শেষে হলো চাকা। তারপরে হলো শেষে না, ধর্ম উপদেশের পর বোধি লাভ, জ্ঞান লাভ, বোধি লাভ বা জ্ঞান লাভ। এর প্রতীক ছিল বোধি বৃক্ষ, পিপল বৃক্ষের নিচে যে বুদ্ধ জ্ঞান লাভ করেছিল ওটাই হলো জ্ঞান লাভের প্রতীক। শেষে হলো মৃত্যু বা পরিনির্বাণ।
পরিনির্বাণ। এর প্রতীক হলো স্তূপ বা সমাধি। তাহলে স্তূপ কিসের প্রতীক? স্তূপ হলো মৃত্যুর প্রতীক। নেক্সট, নিম্নলিখিত গুপ্ত শাসকদের মধ্যে কে লিচ্ছবি বংশের একটি মেয়েকে বিয়ে করেছিলেন? লিচ্ছবি বংশের একটি মেয়েকে বিয়ে করেছিলেন। তাহলে সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, প্রথম চন্দ্রগুপ্ত। প্রথম চন্দ্রগুপ্ত লিচ্ছবি বংশের কন্যা কুমার দেবীকে বিয়ে করেন। প্রথম চন্দ্রগুপ্ত 320 খ্রিস্টাব্দে গুপ্ত সংবাদ চালু করেছিল। গুপ্ত সংবাদ চালু করে। প্রথম চন্দ্রগুপ্তকে গুপ্ত সাম্রাজ্যের নতুন প্রতিষ্ঠাতা আর নতুন যুগের প্রতিষ্ঠাতা বলা হয়। নতুন গুপ্ত সাম্রাজ্যের নতুন যুগের সূচনা করেন। গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠা যদি বলা হয় তাহলে এর উত্তর হবে শ্রীগুপ্ত। গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বলা হয় শ্রীগুপ্তকে, প্রতিষ্ঠাতা। আর নতুন যুগের, গুপ্ত সাম্রাজ্যের নতুন যুগের সূচনা যদি বলা হয়, সূচনাকার বলা হয়, তাহলে হবে প্রথম চন্দ্রগুপ্ত। এই শ্রীগুপ্তের পর ঘটোৎকচ গুপ্ত গুপ্ত সাম্রাজ্যের শাসক হয়। তিনি প্রথম গুপ্ত সাম্রাজ্যের মহারাজা উপাধি নেন। এবং চন্দ্রগুপ্ত মহারাজা ধীরাজ উপাধি নিয়েছিলেন। মহারাজা ধীরাজ উপাধি নেন। সমুদ্রগুপ্ত গুপ্ত সাম্রাজ্যের শ্রেষ্ঠতম শাসক ছিলেন। এই সমুদ্রগুপ্তকে ভিনসেন্ট স্মিথ ভারতের নেপোলিয়ন বলেছিলেন। সমুদ্রগুপ্তের সভাকবি হরি সেন এলাহাবাদ প্রশস্তি রচনা করেছিলেন। এলাহাবাদ প্রশস্তি রচনা করেন। সমুদ্রগুপ্তকে কবিরাজও বলা হতো, কবিরাজও বলা হয়। গুপ্ত সাম্রাজ্যের শেষ শাসক ছিলেন বিষ্ণুগুপ্ত। এবং গুপ্ত সাম্রাজ্যকে প্রচুর ইম্পর্টেন্ট, গুপ্ত সাম্রাজ্যকে ভারতের স্বর্ণযুগ বলা হয়। ভারতের স্বর্ণযুগ বলা হয়। তাহলে লিচ্ছবি বংশের মেয়েকে বিয়ে করেছিলেন প্রথম চন্দ্রগুপ্ত। পরের প্রশ্ন, দিল্লির সুলতানি আমলের কোন বংশ স্বল্পতম সময়ের জন্য শাসন করেছিলেন? দিল্লি যে সুলতানি আমলে বিভিন্ন শাসকরা শাসন করেছিলেন, সবচেয়ে নিম্নের কোন বংশটা কম সময়ে শাসন করেছিলেন? তাহলে সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, খিলজি বংশ। খিলজি বংশের শাসনকাল ছিল
1290 খ্রিস্টাব্দ থেকে 1320 খ্রিস্টাব্দ। তুগলক বংশের শাসনকাল ছিল 1320 খ্রিস্টাব্দ থেকে 1414 খ্রিস্টাব্দ। সৈয়দ বংশের শাসনকাল ছিল 1414 খ্রিস্টাব্দ থেকে 1415 খ্রিস্টাব্দ। এবং প্রথম দিল্লিতে সুলতানি সাম্রাজ্য শুরু হয়েছিল, অর্থাৎ দাস বংশ। এই দাস বংশ শাসনকাল ছিল 1206 থেকে 1290 খ্রিস্টাব্দ পর্যন্ত। এবং এই লোদি বংশের শাসনকাল ছিল 1451 থেকে 1526 খ্রিস্টাব্দ। 1526 খ্রিস্টাব্দে প্রথম পানিপথের যুদ্ধে ইব্রাহিম লোদিকে বাবর পরাজিত করে লোদি বংশের অর্থাৎ অবসান ঘটিয়ে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিল। পরের প্রশ্ন, ফিরোজ শাহ তুগলকের শাসনকালে ভূমিকরের নাম কি ছিল? ফিরোজ শাহ তুগলক বংশের শাসক ফিরোজ শাহ তুগলকের শাসনকালে ভূমিকরের নামটা কি ছিল? ভূমিকর ছিল খরাজ। ফিরোজ শাহ তুগলকের শাসনকালে ভূমিকরের নাম ছিল খরাজ। এই খরাজ জমির উৎপাদনের 10 ভাগের 1 ভাগ কর ছিল। এই ভূমিকরে ছিল জমিতে যা উৎপাদন হবে, অর্থাৎ জমির উৎপাদিত ফসলের বা উৎপাদনের 10 ভাগের 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ কর। জাকাত ছিল, জাকাত কর ছিল মুসলিমদের থেকে সম্পত্তির উপর 2.5%। মুসলিমদের সম্পত্তির 2.5% কর, সম্পত্তির 2.5% কর। খাম, খাম হচ্ছে লুণ্ঠিত দ্রব্যের 1/5 নিয়ে নেবে। লুণ্ঠিত দ্রব্যের 1/5 কর। আর জিজিয়া ছিল অমুসলিমদের উপর কর, অর্থাৎ হিন্দুদের উপর ধার্য করা ছিল। হিন্দুদের উপর কর বা অমুসলিমদের উপর কর, মুসলিমদের উপর ধার্য করা কর। ফিরোজ শাহ তুগলকের শাসনকালে ভূমিকরের নাম ছিল খরাজ। পরের প্রশ্ন, আজকের ক্লাসের শেষ প্রশ্ন। ড্যাশ বইটি পার্সি ভাষায় রজম নামা নামে অনুবাদ করা হয়েছিল? কোন মহাকাব্যটি, নিম্নের কোন মহাকাব্যটি পার্সি ভাষাতে রজম নামা নামে অনুবাদ করা হয়েছিল? তাহলে সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, মহাভারত। মহাভারত পার্সি ভাষায় রজম নামা নামে অনুবাদ করা হয়েছিল। রামায়ণ ও মহাভারত দুটোই সংস্কৃত ভাষায় লেখা, সংস্কৃত ভাষায়। মহাভারত রচনা করেছিলেন বেদব্যাস। এতে প্রায় 1 লক্ষ শ্লোক রয়েছে, আর 18টি পর্ব রয়েছে, 18টি পর্ব। এই মহাভারতকে জয় সংহিতাও বলা হয়, জয় সংহিতাও বলা হয়। রামায়ণ রচনা করেছিলেন বাল্মীকি, ঋষি বাল্মীকি। এতে শ্লোক রয়েছে 24,000 শ্লোক এবং 7টি কাণ্ড রয়েছে, 7টি কাণ্ড রয়েছে, 7টি কাণ্ড। অর্থশাস্ত্র কার লেখা? চাণক্য, অর্থাৎ কৌটিল্যের লেখা, চাণক্য বা কৌটিল্য। ঋগ্বেদ, ঋগ্বেদ হচ্ছে বেদের সবচেয়ে প্রাচীনতম বেদ, সবচেয়ে
প্রাচীনতম বেদ। ঋগ্বেদে 1028টি স্তোত্র রয়েছে আর 10টি মণ্ডল রয়েছে। তাহলে কোন বইটি পার্সি ভাষায় রজমনামা নামে অনুবাদ করা হয়েছিল? অপশন নাম্বার সি, মহাভারত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে এবং নিজেদের শেখার সাথে সাথে বন্ধুদেরও শেখার সুযোগ করে দেবে। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।